সৈন্যরা বারবার মাটিতে বেয়োনেট গাঁথতেই মাটির নিচে লুকিয়ে থাকা সব নিনজাদের খুঁজে বের করা হলো। তবে এর কারণ এই নয় যে সৈন্যরা খুব দক্ষ ছিল। সেনাবাহিনীতে একজন নিনজা বিশ্বাসঘাতক ছিল। সে ঠিকঠাক জানতো নিনজারা কোথায় লুকিয়ে আছে। এমনকি যেসব নিনজা গাছের ছদ্মবেশে ছিল তাদেরও সে সহজেই খুঁজে বের করলো। ছদ্মবেশ ধরা পড়ে যাওয়ায় সব নিনজা প্রাণ বাঁচাতে পালাতে শুরু করলো। যারা ধীরে দৌড়েছিল তারা সবাই সৈন্যদের তলোয়ারের নিচে মারা পড়লো। কিন্তু এত বিপুল সংখ্যক সঙ্গীকে মরতে দেখেও নিনজা নেতা মোটেও ঘাবড়ালো না, কারণ তখনও বিভিন্ন কোনায় একদল বিশেষ নিনজা লুকিয়েছিল। সৈন্যদের কোনো ধারণাই ছিল না তারা কোথায়। ঠিক তখনই বিশেষ নিনজাদের আরেকটি সাহায্যকারী দল এসে পৌঁছালো। তাদের প্রত্যেককে আকাশ থেকে নেমে আসা স্রষ্টার মতো লাগছিল। নেতার আদেশে সব নিনজা সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু জেনারেল জয়ের আশা দেখল, কারণ তার মনে হলো নিনজাদের সামনাসামনি আক্রমণের ক্ষমতা খুব দুর্বল এবং তার সৈন্যরা তাদের শেষ লোকটা পর্যন্ত মেরে ফেলবে। কিন্তু সে জানতো না যে এরা শুধু ছদ্মবেশেই ওস্তাদ নয়, বরং তাদের দলবদ্ধ কাজের ক্ষমতাও দারুণ। সুযোগ পেলেই তারা দল বেঁধে আক্রমণ করত এবং কখনো একা লড়ত না। তাছাড়া তারা নানা ধরনের লুকানো অস্ত্র খুব নিপুণভাবে ব্যবহার করতে পারত। তাই পুরো যুদ্ধের পরিস্থিতি দ্রুত পাল্টে গেল। সৈন্যরা ক্রমাগত পিছু হতে লাগলো। যখন মনে হলো তারা হারতে বসেছে, তখন জেনারেলের কাছে রাজাকে আগে সেখান থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই দৃশ্য নিনজা জামান দেখে ফেলে এবং সে একাই তাদের পিছু ধাওয়া করে। কিন্তু সে রাজাকে ধরতে যাবে, ঠিক তখনই দূর থেকে একটা তীর এসে তাকে আকাশ থেকে নিচে ফেলে দিল। দেখা গেল সবচেয়ে শক্তিশালী জেনারেল সেখানে পৌঁছে গেছে। সে একবার 10,000 সৈন্য নিয়ে 1 লাখ শত্রু সৈন্যকে হারিয়েছিল। তবে এত দক্ষ হওয়া সত্ত্বেও সে অসতর্ক হওয়ার সাহস দেখাতো না। নিশ্চিতভাবেই জামান সেই তীরটা আটকে দিয়েছিল। এরপর দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার লড়াই শুরু হলো। জামান আবার উঁচুতে লাফিয়ে জেনারেলের উপর ঝাঁপিয়ে পড়ল। জেনারেলও সাথে সাথে পাল্টা আক্রমণ করলো। ফলস্বরূপ তার বর্ষা জামানের নকল শরীরকে বিদ্ধ করলো। জামান সেই নকল শরীরটা একপাশে সরিয়ে দিয়ে আবার আক্রমণ করলো। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো প্রতিপক্ষ খুব দ্রুত সাড়া দিল এবং কোমর থেকে তলোয়ার বের করে জামানকে মাটিতে ফেলে দিল। কিন্তু যখন সবাই তাদের সতর্কতা কমিয়ে দিল, ঠিক তখনই জামান হঠাৎ আবার উঠে দাঁড়ালো। বোঝা গেল প্রতিবার যুদ্ধে যাওয়ার আগে সে নিজের সুরক্ষার প্রস্তুতি নিত। একটু আগে যা কাটা পড়েছিল তা ছিল কেবল তার শরীরে পড়া শক্ত বর্ম। এই ভারী ধাতব বর্ম খোলার পর জামান এমন এক হালকা ভাব অনুভব করলো যা সে আগে কখনো করেনি। তার চালচলন আরো দ্রুত হয়ে গেল। সৈন্যদের আক্রমণ তার চোখে ধীর গতির মতো লাগছিল এবং সেগুলোর কোনো প্রভাবই পড়ছিল না। সৈন্যরা জামানের ছায়াও দেখতে পেল না, আর সে তাদের সবাইকে মাটিতে শুইয়ে দিল। এরপর জেনারেলের সাথে তার তৃতীয় দফার লড়াই শুরু হলো। কিন্তু জামান জেনারেলের কাছাকাছি পৌঁছাতেই পাশে থাকা রাজা হঠাৎ লুকিয়ে আক্রমণ করে বসলো। সে তার সামনে দাঁড়ানো জেনারেলকে সাথে সাথে নিচু হতে বলল। তারপর নিজেই ধনুক তুলে তীর জুড়ল এবং জামানের দিকে তাক করলো, কারণ দূরত্ব 2 মিটারেরও কম ছিল। জামানের কাছে প্রতিক্রিয়া দেখানোর মতো একদমই সময় ছিল না। শেষমেশ রাজার ছোড়া বিশাল তীর তাকে কয়েকশো মিটার দূরে জঙ্গলে ছিটকে ফেললো। তবে গল্প এখানেই শেষ হয়নি। শিবিরে ফেরার পর রাজা অবশেষে তার সতর্কতা কমিয়ে দিল। কিন্তু তার সামনে দাঁড়ানো এক সৈন্য হঠাৎ তার দিকে তলোয়ার তাক করলো। একজন রক্ষী তাকে বাঁচাতে এগিয়ে এলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই লোকটি ছিল ছদ্মবেশে আসা জামান। দেখা গেল তার প্রতিক্রিয়ার গতি আলোর গতির সমান ছিল। যে মুহূর্তে তীর ছোড়া হয়েছিল ঠিক সেই মুহূর্তেই মাটিতে পড়ে থাকা নকল শরীরটা তুলে নিজের সামনে রাখার সময়ও তার কাছে ছিল। এভাবেই সে শেষ পর্যন্ত বেঁচে যায় এবং সে একা ছিল না। মাটিতে পড়ে থাকা আহত সৈন্যরাও তার সঙ্গী ছিল, যারা ছদ্মবেশে এসেছিল। একা জামানই জেনারেলের জন্য বেশ কঠিন প্রমাণিত হচ্ছিল। আর এখন এতগুলো বিশেষ নিনজা চলে আসায় তাদের জেতার সম্ভাবনা আরো কমে গেল।